ক্ষমা করে দিন ম্যাডাম, আমার আপনাকে অন্তত বলে যাওয়া উচিত ছিল। আপনার ছেলের উপর রাগ থেকে শুধু শুধু আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আর ক্ষমা চাইতে হবে না। বারবার তুমি এভাবে বাইরে থেকে চলে যাবে আর ফিরে এসে বলবে সরি, এইসব কিন্তু ঠিক নয় মুস্কান। তুমি তো ছোট বাচ্চা নও, এমন বাচ্চামো করা তোমার শোভা পায় না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে নিজেরা নিজেরা মিটিয়ে নাও। এভাবে বারবার বাড়ি থেকে চলে গেলে কি সমস্যার সমাধান সম্ভব বলো? তোমাকে তো একটু বুঝতে হবে। আরিফ এগিয়ে এসে মুস্কানের সামনে দাঁড়ালো। সব ইগো সাইডে রেখে সে বলে, দোষটা আমারই ছিল, তাই আমি আবারও সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইছি মুস্কান। আতিকা চৌধুরী এবার নিজের ছেলেকে এক হাতে নিয়ে বললেন, তুই তো হয়েছিস আরেকজন। প্রথমে কষ্ট দিবি, তারপর এসে ক্ষমা চেয়ে নিবি, ব্যাস। তারপর আবার সেই এক কাহিনী চলতেই থাকবে। এসবে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। শোন, এরপর যেন তোদের দুজনের মধ্যে আমি কোনো ঝামেলা না দেখি। এরপর এমন দেখলে আমি কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। মুস্কান আরিফ সম্মুখে বলে উঠল, আমরা আর এমন কিছু হওয়ার সুযোগই দেব না। আতিকা চৌধুরী বেশ গম্ভীর স্বরে বললেন, তাই যেন হয়। আর মুস্কান, যাও ফ্রেশ হয়ে নাও। বাইরে থেকে এসেছো, নিশ্চয় অনেক থকল গেছে। খিদে লাগলে আমায় বলবে, আমি তোমার ঘরে খাবার পাঠিয়ে দিব। মুস্কান মাথা দুলিয়ে সম্মতি জানায়। নকশি ফোনে তার মায়ের সাথে কথা বলছিল। আতিফা বেগম প্রথমে নকশির থেকে তার ভালো মন্দর খোঁজ নিচ্ছিল, অতঃপর মুস্কানের বিষয়ে জানতে চেয়ে বললেন, মুস্কান কি ফিরে এসেছে? ভাইয়াকে ভাবি নিয়ে এসেছে আজ দুপুরে। যাক, নিশ্চিত হলাম। আচ্ছা, আমায় একটা কথা বলতো, মুস্কান কি তোর জন্য বাড়ি থেকে চলে গেছে? আচমকা নিজের মায়ের মুখে এমন কথা শুনে চমকে উঠল নকশি। তার মন ভয়াক্রান্ত হয়ে উঠল, কান্না পেল খুব। নকশি ভয়াক্রান্ত গলায় বলল, তোমার কি আমার এতটাই খারাপ মনে হয় আম্মু? হ্যাঁ, আমি মানছি শুরুর দিকে একটা ভুল করেছিলাম, কিন্তু তুমি তো জানো আমি খারাপ মেয়ে নই আম্মু। আমি কখনোই আর যাই হোক একটা মেয়ের সংসার ভাঙতে চাইবো না। আমি আজও আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে এই প্রার্থনাই করি যেন তিনি আরিফ ভাইয়াকে আমার মন থেকে মুছে দেন। আতিফা বেগম এবার বেশ কঠিনভাবে বললেন, ওখানে যাওয়ার আগে আমাকে কি কসম দিয়ে গেছিলি সেটা মনে রাখবি। তুই কিন্তু বলেছিলি তুই আরিফ আর মুস্কানের মধ্যে ঢুকবি না। নেহাত আমি তোকে একা শহরে রাখার ভরসা পাচ্ছিলাম না। তোর আব্বুর এই অবস্থা, এখন তুই তো আমার সব। শহরে তো আমাদের চেনা জানা আর কেউ নেই, তাই তোর খালার বাড়িতে পাঠিয়েছি। তবে মনে রাখিস, যদি তুই ওদের সংসারে কোনো অশান্তির কারণ হোস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোকে নিজের হাতে শাস্তি দেবো আমি। নকশির মন খারাপের পরিমাণ বাড়তে লাগলো। নিজের মায়ের এই কঠিন কথাগুলো তাকে ভীষণ পীড়া দিতে লাগলো। নকশির মনে তো কোনো খারাপ উদ্দেশ্য নেই। এখানে আসার পর সে আতিফের সাথে যতটুকু মিশেছে তা তো কাজিন হিসেবেই, তার থেকে বেশি কিছুই তো সে ভাবেনি। যথাসাধ্য চেষ্টা করেছে বাস্তবটাকে মানিয়ে নিয়ে মুভ অন করার। মুস্কানের সাথেও তো সে আর কোনো খারাপ কিছু করেনি, তাও তাকে এভাবে সন্দেহ করছে তার আপন জন্মদাত্রী মা। নকশি তার সহ্য করতে না পেরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতেই তার মাকে বলল, তুমি চিন্তা করো না আম্মু, আমি এখন থেকে আরিফ ভাইয়ের থেকে যোজন যোজন দূরে থাকবো। যদিও আমার মনে খারাপ কিছু নেই, তবুও এখন থেকে আমি ওর সীমানায় যাব না। প্রয়োজনে 24 ঘন্টা নিজেকে ঘরে বন্দি করে রাখবো। এক নাগারে কথাগুলো বলেই ফোনটা রেখে দিল নকশি। রুমের জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দুঃখের সাথে তাকিয়ে রইল বাইরের পানে। দেখতে লাগলো রাতের চট্টগ্রাম শহরকে। হঠাৎ করেই তার মনে একটা প্রশ্ন জাগলো, যাকে কখনো পাবেই না তার প্রতি আমাদের অনুভূতি কেন জন্ম নেয়? আচ্ছা, পৃথিবী এমন সব অনুভূতিগুলোকে কি বন্দি করে রাখা যায় না, যা মানুষকে দুঃখে কষ্ট ভরিয়ে দেয়, প্রতি মুহূর্তে আমাদের গুমড়ে গুমড়ে ভেতর থেকে শেষ করে দেয়? মুস্কান রাতে রুমে শুতে এসে আরিফকে উদ্বিগ্নতার সাথে নিজের ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে।
মুস্কানের মনে আরও কৌতূহল বাসা বাঁধে। সে আরিফের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে। আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা? আরিফ প্রসঙ্গ এড়ানোর জন্য বলে, সেরকম কিছু না, সামনে পরীক্ষা তো, সেটা নিয়ে একটু টেনশনে আছি। আরিফের বলা মিথ্যাটা সহজেই ধরে ফেলে মুস্কান, কারণ আরিফের মুখ দেখে বোঝা যাচ্ছে সে কোনো বড় বিষয় নিয়ে চিন্তা করছে। মুস্কান ভরসার হাত রাখে আরিফের কাঁধে, তাকে অভয় দিয়ে বলে, আমি বুঝতে পারছি আপনি কোনো বড় সমস্যায় জর্জরিত। সেদিন সারা রাত আপনি বাইরে কাটিয়ে ফিরলেন, একদম উদ্ভ্রান্তের মতন অবস্থায় বাড়ি ফিরলেন, রেগে মেগে আমার সাথে এত খারাপ ব্যবহার করলেন। এসব কিছু কোনো কারণ ছাড়াই নিশ্চয়ই হয়নি। আমার এখন মনে হচ্ছে ওই রাতের এমন কিছু হয়েছিল যা আপনাকে অনেক বড় সমস্যায় ফেলেছেন। আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমার কাছ থেকে কিচ্ছু লুকাবেন না, বরং আমার সাথে নিজের সমস্যাটা শেয়ার করতে পারেন। হতেও পারে আমি আপনাকে কোনো সমাধান বলতে পারবো। আমি নিজের একটা বিজনেস করতে চেয়েছিলাম মুস্কান। আম্মুর তো বয়স হয়ে যাচ্ছে, আর কতদিন করবেন আমাদের জন্য? আমার পড়াশোনা শেষ করে চাকরি পেতেও এখন অনেক সময় লাগবে। তাই আমি একটা যৌথ বিজনেসে জয়েন করার চেষ্টা করি, যার জন্য প্রত্যেককেই 10 লাখ করে টাকা দিতে হতো। আম্মুর কাছে এত টাকা ছিল না, তাই আমি আর চাইনি। বিভিন্ন ব্যাংকেও যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা কোনো অমানত ছাড়া এত টাকা দিতে রাজি হয়নি। তখন আমি খুব চিন্তিত ছিলাম। এমন সময় আবির আমাকে একজনের সন্ধান দেয়। ওর নাম হলো মেহরাব হোসেন, একজন কুখ্যাত মাফিয়া। উনি নাকি অনেককে মোটা সুদে টাকা দেন। আমি তো প্রথমে সেখান থেকে টাকা নিতে চাইনি, কিন্তু এই যৌথ বিজনেসে আমার সাথে আরও যারা ছিল তারা আমাকে ভরসা দিয়ে বলে এখান থেকে যা প্রফিট হবে তা দিয়ে খুব সহজেই টাকা মেটানো যাবে। তখন আমি ভরসা পেয়ে মেহরাব হোসেনের থেকে টাকা ধার নিই, এরপর টাকাটা দিয়ে দিই। প্রথম দিকে বিজনেস ভালোই চলছিল, আমিও আশাবাদী ছিলাম, কিন্তু হঠাৎ করে মাঝপথে বিজনেসটা একদম ডুবে যায়। এদিকে মেহরাব হোসেন টাকার জন্য তাড়া দিতে থাকেন। এই মাসের মধ্যে আমাকে দ্বিগুণ সুদে 20 লক্ষ টাকা ফেরত দিতে হবে। ওনার লোকেরাই সেদিন রাতে আমাকে ধরে নিয়ে গেছিল। সারা রাত আমাকে অনেক হুমকি ধমকি দিয়েছিল। বলেছে এই মাসের শেষ তারিখের আগেই যদি আমি টাকাটা ফেরত না দিতে পারি তাহলে খুব খারাপ হবে। ওরা অনেক ডেঞ্জারাস মুস্কান, হয়তো আমাকে প্রাণেই মেরে ফেলবে। আরিফের মুখে সব কথা শুনে মুস্কানের বুকটা ছ্যাদ করে ওঠে। সে বলে ওঠে, না, এমন কিছু হবে না, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে মুস্কান? আমি এতগুলো টাকা কোথায় পাবো? মুস্কান ভেবে পায় না আরিফের এই প্রশ্নের কি উত্তর দেবে। মুস্কান আজ আরিফের সাথে বেরিয়েছে। দুজনে মিলে বাইরে ঘোরার কথা বলে আসলেও আদতে তারা এসেছে অন্য কাজে। মুস্কান সিএনজিতে বসে থাকা অবস্থাতেও আরিফের চিন্তার মুখের দিকে তাকিয়ে থাকে। তার কষ্ট যে লাঘব করতে পারবে না জানে, তবুও আশ্বাস দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আরিফ কতটা আশ্বস্ত হয় জানা নেই, কিন্তু মুস্কান যথেষ্ট চেষ্টা করে তাকে বোঝানোর। আরিফ ও মুস্কান হাজির হয় একটি জুয়েলারি হাউসের সামনে। অতঃপর জুয়েলারি হাউসে প্রবেশ করে দুজন। সেখানকার মালিক দুজনকে দেখে এগিয়ে এসে বলে, আসুন আসুন, বলুন কী ডিজাইনের গহনা লাগবে? গহনা কিনতে নয়, বিক্রি করতে এসেছি। বলেই নিজের ব্যাগ থেকে কিছু গয়না বের করে সে। এই গয়নাগুলো নিজের দাদির কাছ থেকে পেয়েছিল মুস্কান। মুস্কানের মায়ের দ্বিতীয় বিয়ের পর মূলত তাকে এই গয়নাগুলো দেয় তার দাদি। মুস্কানের বিয়ের পর বিদায়ের সময় আবার মলিয়ম বেগম তার হাতে এই গয়নাগুলো তুলে দেয়। নিজের দাদির দেওয়া গয়না যে এভাবে বিক্রি করতে হবে তা কখনো কল্পনাতেও আনেনি মুস্কান, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করলো এমনটা করতে। দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে মুস্কান গত রাতের কথা। আরিফ যখন তার কাছে জানতে চায় কী উপায়ে সে সব ধারের টাকা শোধ করবে, তখন মুস্কানের এই গয়নার কথাই মনে পড়ে যায়। আরিফকে বলায় সে তো প্রথমে রাজি হতে চায়নি, পরে মুস্কান অনেক বোঝানোর পর তারপর গিয়ে রাজি হয়েছে। মুস্কানের কাছে এই গয়নাগুলোর থেকে বেশি মূল্যবান তার সংসার, তাই তো সে নিজের দাদির থেকে পাওয়া এই উপহারগুলো এভাবে বিক্রি করতে দুবার ভাবেনি। এই প্রসঙ্গে নিজের দাদির বলা একটা কথাই মনে পড়ে যায় মুস্কানের। তার দাদা যখন খুব অসুস্থ ছিল তখন তার দাদি দিনরাত তার সেবা যত্ন করত। সেই সময় ছোট মুস্কান গিয়ে নিজের দাদির পাশে বসে থাকতো।
দাদিকে এভাবে দাদা জানের সেবা করতে দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করত। তুমি দাদাজানের জন্য এত কষ্ট করছো কেন দাদি? ডাক্তার তো ওষুধ দিয়ে গেছে। পাগলি মেয়ে, ডাক্তার ওষুধ দিয়েছে তো কি, আমার নিজের স্বামীর প্রতি একটা দায়িত্ব আছে না? একটা মেয়ের কাছে তার স্বামীই হলো জীবনের সবথেকে বড় সম্পদ। স্বামীর জন্য পারলে একটা মেয়ে নিজের জীবনও বিলিয়ে দেওয়া উচিত। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এসে বর্তমান নিয়ে ভাবতে লাগলো মুস্কান। গয়নার দোকানের মালিক সব গয়না পর্যবেক্ষণ করে বললেন, এইসব গহনা মিলিয়ে মোট 5 লাখ টাকার গহনা মতো হবে। আশাহত হলো মুস্কান। সে আরও একটু বেশি প্রত্যাশা করেছিল, তাই সে বলে ওঠে, দাম আর একটু বাড়ানো যায় না? সরি ম্যাডাম, এই গহনার জন্য 5 লাখ টাকার বেশি দেওয়া যাবে না। মুস্কান আরিফের দিকে তাকালো। আরিফও তার দিকে তাকিয়ে মুস্কান আরিফের উদ্দেশ্যে বলল, চলুন আশেপাশে কিছু জুয়েলারি হাউসে গিয়ে দেখি, হয়তো সেখানে বেশি টাকা। মুস্কানের কথা শেষ না হতেই আরিফ বলে উঠল, তার কোনো প্রয়োজন নেই। উনি যা দিতে চাইছেন তাতেই রাজি হয়ে যাই। কিন্তু গয়নাগুলোর দাম এর থেকে বেশি হবে বলে আমার মনে হচ্ছে না, তাই উনি যা দিতে চাইছেন দিক। 5 লক্ষ টাকার গয়নাগুলো বিক্রি করে টাকাগুলো একটি ব্যাগে করে নিয়ে বাইরে এলো দুজনে। আরিফের দুশ্চিন্তা যেন বাড়ল। 5 লক্ষ টাকা জোগাড় হলেও এখনও 15 লাখ টাকার প্রয়োজন, যা মোটেও কোনো সহজ ব্যাপার নয়। আরিফের দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে মুস্কান তার কাঁধে হাত রাখল, ভরসার যোগান দিতে বলল, চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন বাকি টাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক হয়ে যাবে। আরিফ হালকা মাথা দুলিয়ে সায় জানালো। একটা গোটা সপ্তাহ যেন চোখের দেখায় মিলিয়ে গেল। এর মধ্যে সবার জীবনে অনেক পরিবর্তন এসেছে। নকশির ভার্সিটির লাইফ শুরু হয়েছে। সে এখন নিয়মিত ভার্সিটিতে যায়। মুস্কানও মেডিকেলে পড়াশুনো শুরু করে দিয়েছে। সব কিছুর বাইরে থেকে ঠিকঠাক লাগলেও ভেতরের অবস্থা মোটেও স্বাভাবিক নয়। সময় ফুরিয়ে আসছে। আরিফের হাতে আর মাত্র 2 দিন। তার মধ্যে যে কোনোভাবেই হোক 20 লাখ টাকা জোগাড় করতে হবে। কিন্তু সে সর্বসাকুল্য 8 লাখ টাকার মতো জোগাড় করেছে। কিন্তু ইদানিং তাই তার রাতের ঘুম উড়ে গেছে। যে আরিফ আগে কখনো সিগারেট ছুঁয়েও দেখেনি, সে এখন প্রতিদিন রাতে অনেক সময় ধরে স্মোক করে। এসব নজর এড়ায় না মুস্কানের। তার ভীষণ খারাপ লাগে এমন পরিস্থিতি দেখে, কিন্তু সেই বা কী করবে? পরিস্থিতি যে কারো হাতে থাকে না। কেউ চাইলেও পরিস্থিতিকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণও করতে পারে না। আজ রাতে আরিফ যখন রুহিকে ঘুম পাড়িয়ে দিয়ে স্মোক করতে ব্যালকনিতে যায়, তখন মুস্কান হঠাৎ করেই ব্যালকনিতে চলে যায়। আরিফের হাত থেকে সিগারেট টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, আপনি এমন করছেন কেন? নিজেকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করুন না, এমন করলে তার সব ঠিক হয়ে যাবে না। আরিফ চিৎকার করে বলে ওঠে, আমি কি করতে পারি বলুন তো? পরিস্থিতি কি আমার নিয়ন্ত্রণে আছে যে আমি কিছু করব? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আপনি ভাবতে পারছেন মুস্কান আর মাত্র 2 দিন। এই 2 দিন পরেই আমরা সব কিছু হারাতে চলেছি। না জানি কোন ভয়ানক বিপদ ঘনিয়ে আসে আমাদের দিকে। মুস্কান বিষণ্ণ গলায় বলে, জানি সময়টা সহজ নয়, কিন্তু এখনই তো এত ভেঙে পড়লে চলবে না আরি। আমরা ঠিকই কোনো না কোনো রাস্তা বের করে নেব, আপনি শুধু নিজেকে একটু শক্ত করুন। বসার ঘরে বসে আতিকা চৌধুরীর সাথে আড্ডায় মেতেছিল মুস্কান ও নকশি। কথায় কথায় আতিকা চৌধুরী নিজের জীবনের অনেক ঘটনাও বললেন। তিনি জানালেন, একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি, কিন্তু ছোট থেকে দারুণ মেধা ছিল তার। কলেজ পর্যন্ত পড়াশোনাও করেছেন বিয়ের আগে। তারপর কলেজে উঠেই তিনি নজরে পড়ে যান আরিফের বাবার। আরিফের বাবা মানে আতিকা চৌধুরীর স্বামী আকরাম চৌধুরী। আতিকা চৌধুরী পিছু পিছু ঘুরতে থাকেন, তাকে প্রেমপত্রও দেন। এভাবে এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর একদিন আকরামের বাড়ির সব কিছু জানাজানি হলে আকরামের বাবা তাকে দেখতে আসেন। এক দেখাতেই তাকে পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে যান তিনি। আতিকা চৌধুরীর শ্বশুর ভীষণ ভালো মানুষ ছিলেন। তিনি চাইতেন আতিকা চৌধুরীর জীবনের সফল হোক। তাই তিনি বিয়ের পরও পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে নিজের বৌমার পড়াশোনা চালিয়ে যান। তবে আতিকা চৌধুরীর কপাল এতটাও ভালো ছিল না। শ্বশুর ভালো মানুষ হলেও শাশুড়ি এবং স্বামীর সাথে তার খারাপ সম্পর্ক হচ্ছিল।
বিয়ের পর যেন তার চিরচেনা প্রেমিক আকরাম চৌধুরী বদলে যান। মায়ের প্ররোচনায় হোক বা নিজের বুদ্ধিতেই আতিকা চৌধুরীর পড়াশোনা বন্ধ করতে তিনি বদ্ধপরিকর হয়ে ওঠে। এই নিয়ে অনেক অশান্তিও হয়। তার মধ্যে আরিফের বড় বোন সুহানির জন্ম হয়। বছর দুয়েক বাদে আরিফের জন্ম নেয়। তবুও আতিকা চৌধুরী পড়াশুনো চালিয়ে যান। শ্বশুরের থেকে পুরো দস্তক সমর্থনও পান। কিন্তু এত কিছুর পর যখন তিনি কলেজের টিচারের চাকরি পান এবং চাকরিতে জয়েন করেন, তখনই তার জীবনের কাল নেমে আসেন। আকরাম চৌধুরী গো ধরে বসেন, আতিকাকে কিছুতেই চাকরি করতে দেবেন না। আতিকা চৌধুরীও নিজের সিদ্ধান্তে রূঢ় ছিলেন। এখান থেকেই মূলত ভাঙনের সূত্রপাত হয়। আকরাম চৌধুরী আতিকার ওপর অকথ্য অত্যাচার করতে থাকেন। এসব দেখে তার শ্বশুর ভীষণ রাগান্বিত হন এবং নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। এটা যেন আকরামকে আরও বেশি রাগিয়ে দেন। কিছুদিন পরই একটি মেয়েকে নিয়ে বাড়ির চৌকাঠে এসে হাজির হন আকরাম চৌধুরী। নির্লজ্জের মতো নিজের বাবার সামনে দাঁড়িয়ে তিনি বলেন তিনি ওই মেয়েকে বিয়ে করতে চান। আতিকা চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে যায়। সেই দিন আকরাম চৌধুরী তাকে ভীষণ অপমান করে, এমনকি এক পর্যায়ে মুখে মুখে 3 তালাক দিয়ে দেয়। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল। আতিকা চৌধুরীর মতো প্রবল আত্মসম্মানহীন এক নারীর পক্ষে আর থাকা সম্ভব ছিল না সেখানে। এতদিন তাও সন্তানদের মুখ চেয়েছিলেন, তবে এখন সব মাত্রা ছাড়িয়ে যায়। তাই স্বামীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে তিনি নিজের 2 ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে ওঠেন। বাপের বাড়িতে এসে নানা জনের নানা কথায় বিরক্ত হন তিনি। হতে পারে তিনি তালাকপ্রাপ্ত, কিন্তু এতে তো তার কোনো অপরাধ নেই। তাহলে তিনি এত কথার মুখ বুঝে মেনে নেওয়ারও পক্ষপাতী ছিলেন না। বাপের বাড়ি থেকে বেরিয়ে এসে একটি ভাড়া বাসায় এসে ওঠেন। নিজের চাকরির সামনে সন্তান দুটোকে মানুষ করার কষ্টসাধ্য হলেও তিনি চেষ্টা চালিয়ে যান। নিজের বাপের বাড়ির পাশেই বাড়ির এক দরিদ্র মেয়েকেও আসার সময় নিজের সাথে নিয়ে আসেন সন্তানদের সামলানোর জন্য। এভাবেই তার দিনগুলো কেটে যায়। অতঃপর একদিন আতিকা চৌধুরীর শ্বশুর তাকে ফোন করে দেখা করতে বলেন। স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হলেও শ্বশুরের ডাকে ফেরাতে পারেননি তিনি। তাই তো তার এক ডাকে ছুটে যান। গিয়ে যা দেখেন এবং শোনেন তা তাকে মর্মাহত করে। তার শ্বশুর মশাই এখন সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে আছেন। শ্বশুরের পাশে বসে থাকা নিজের শাশুড়ির দিকে তাকাতেই তার বুক যেন আরও কেঁপে ওঠে। মহিলার নাদুস নুদুস শরীর যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আতিকা চৌধুরী তার শ্বশুরের থেকে জানতে পারেন আকরামের নতুন স্ত্রী নাকি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তাদের দুজনের উপর অত্যাচার করেন। তাদের ঘরের এক কোণে ফেলে রেখেছে, ঠিকমতো খেতেও দেয় না। সব শুনে তার বেশ খারাপ লাগে, সাথে ক্রোধও হয়। আতিকা চৌধুরীর শাশুড়ি তার কাছে বারবার হাত জোর করে ক্ষমাও চেয়ে নেন। আতিকা চৌধুরী তেমন প্রতিক্রিয়া দেখায় না। এমনিতেও তিনি কারো প্রতি মনের রাগ দুঃখ পুষে রাখেননি। আতিকা চৌধুরীর শ্বশুর তাকে কাছে ডেকে জানান তার সব সম্পত্তি এখন আকরামের, কিন্তু শহরের উপকণ্ঠে তিনি যেই বাড়িটা তৈরি করেছিলেন সেটা এখনও তার নামেই আছে। তিনি সেই বাড়ি আতিকা চৌধুরীকে দিতে চান, কিন্তু আতিকা চৌধুরী আপত্তি জানান। তখন তিনি আতিকা চৌধুরীর সামনে হাত জোর করে অনুরোধ করে বলেন তার জন্য না হোক অন্তত তার নাতি নাতনিদের জন্য হলেও যেন আতিকা চৌধুরীর আপত্তি না জানায়। তিনি এত বলেন এটাই মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা। এমন কথা শুনে ভাবনায় পড়ে গেলেন আতিকা চৌধুরী। তিনি আর রাজি না হয়ে থাকতে পারলেন না। তারপর নাকি শ্বশুরের দেওয়া এই বাড়িতেই এসে ওঠেন তিনি চেয়েছিলেন তার শ্বশুর শাশুড়িকেও এখানে নিয়ে আসতে, কিন্তু তার শ্বশুরের আর সেই সৌভাগ্য হয়নি, কারণ কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। তবে তিনি নিজের শাশুড়িকে এখানে এনেছিলেন। তার শেষ দিনগুলো এখানেই চলে যায়। অতীতের কথাগুলো শেষ করে চোখে জল লেপন করলেন আতিকা চৌধুরী। নকশি মুস্কানের মুখও ভীষণতায় ছেয়ে আছে। যদিও নিজের মায়ের থেকে খালার ব্যাপারে টুকটাক কথা শুনেছিল নকশি, কিন্তু তার খালার মুখে সবটা বিস্তারিত জেনে তার মন ভয়াক্রান্ত হলো। আর মুস্কানের জন্য তো এসব কিছুই আরও বেশি কষ্টদায়ক, কারণ সে তো আর জানতো না তার জীবনের এই মানুষটার জীবনে এত ভয়ানক একটা অতীত আছে। সে শুধু জানতো উনি ডিভোর্সি, তবে তার পেছনে এই যে এত গল্প সেটা জানা ছিল না।
এখন তো মুস্কানের কাছে আতিকা চৌধুরী একজন আদর্শ হয়ে উঠলেন। যদিও আগের থেকেই তাকে সম্মান করত, তবে আজ সেই সম্মান যেন অনেকটাই বেড়ে গেল। সব কথা শেষে আতিকা চৌধুরী বললেন,